আজকে আমরা 2022 সালের DSE-3 কোশ্চেন অ্যান্সারগুলো কমপ্লিট করব। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, হোয়াট ইজ অ্যান ইন্টারটেক্সট? An intertext refers to a text that is shaped by references or borrows elements from other text. Intertextuality, a term popularized by Julia Kristeva, suggests that no text exists in isolation. It is always connected to other text through quotations, allusions, or structural similarities. Next question, what does Barthes mean when he says that the author is dead? Rolla Barthes, in his essay The Death of the Author, argues that the meaning of a text is not determined by the author's intentions. Instead, interpretation lies with the reader. This shifts focus from the author's biography or purpose to the language and how readers engage with the text. রোলা বার্থ হচ্ছেন একজন বিখ্যাত পোস্ট স্ট্রাকচারালিস্ট। তার যেটা কনসেপ্ট সেটা হচ্ছে টেক্সচুয়াল অ্যানালিসিস। তিনি এটাই বলতে চাইছেন যে কোনো টেক্সটে অথরের ইন্টেনশনসটা কিন্তু ডিটারমাইন করছে না। এখানে রিডাররা যেভাবে এনগেজ ওই টেক্সটটার সাথে হতে পারছে বা সেই ভাষাটার সাথে হতে পারছে সেটাই হচ্ছে মেন ফোকাস। এই যে শিফটটা একটা অথরের বায়োগ্রাফি থেকে সেই বায়োগ্রাফিটার মধ্যে রিডাররা কীভাবে নিজেদেরকে এনগেজ করছে। থার্ড কোয়েশ্চেন, হোয়াট ইজ অ্যাবসেন্স ইন দেরিদাস থিওরি অফ ডিকোডিং অফ মিনিং? দেরিদা হচ্ছেন ডিকনস্ট্রাকশনের একজন বিখ্যাত মানুষ। ডিকনস্ট্রাকশনের আরও অনেক নামই আছে। দেরিদা যে টার্মটা কয়েন করেছিলেন সেটা হচ্ছে লোগোসেন্ট্রিজম। Derrida emphasizes that meaning is never fully present in a text because it relies on difference and differential, what he calls difference. Absence refers to the idea that a word's meaning is constructed through its relationship to other words, which are not present, thus making meaning always unstable and incomplete. দেরিদা এখানে অ্যাবসেন্স বলতে বুঝিয়েছেন কোনো একটা শব্দের মিনিংটা তৈরি হয় তার সাথে সম্পর্কিত অন্যান্য শব্দের উপর নির্ভর করে। সেই শব্দের অ্যাকচুয়াল মানেটা কিন্তু সেখানে প্রেজেন্ট থাকে না, সেই মানেটা আনস্টেবল, ইনকমপ্লিটও হতে পারে। যেমন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি, সেটা হচ্ছে প্লে শব্দটা। প্লে শব্দটা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্নভাবে ইউজ হতে পারে। যে সেন্টেন্সের মধ্যে থাকছে সেই সেন্টেন্সটার মানেটা সেই প্লে শব্দের সাপেক্ষে হচ্ছে। যেমন খেলা করার ক্ষেত্রে প্লে একরকম, গিটার প্লে সেটা এক ধরনের। এই প্লে শব্দটাকে বিভিন্নভাবে ইউজ করা যায়, যেমন সেন্টেন্সে প্লে শব্দটা থাকবে তার মিনিংটা সেই অনুযায়ী ভ্যারি করবে। হোয়াট ইজ প্যানোপটিকন অ্যাকর্ডিং টু ফুকো? মিচেল ফুকো হচ্ছেন একজন পোস্ট স্ট্রাকচারালিস্ট। তিনি পাওয়ার, ডিসকোর্স এবং নলেজের কথা বলেছিলেন। The panopticon, a prison designed by Jeremy Bentham, is used by Michel Foucault as a metaphor for modern surveillance. In Discipline and Punish, Foucault describes it as a system of control where individuals internalize discipline due to the possibility of constant observation, creating self-regulating behavior. প্যানোপটিকন শব্দটার মানে হচ্ছে প্রিজন, যেটা ডিজাইন করেছিল জেরেমি বেনথাম। মিচেল ফুকো সেই প্যানোপটিকন শব্দটাকে মেটাফর হিসেবে ব্যবহার করছে মডার্ন সার্ভিলিয়েন্সে। তিনি এটাই বলছেন এটা হচ্ছে একটা কন্ট্রোল কিসের ওপর না, সেলফ রেগুলেটিং বিহেভিয়ার, যেখানে সারাক্ষণ কনস্ট্যান্ট অবজারভেশনে থাকবে এবং নিজের সেই ইন্ডিভিজুয়ালের ডিসিপ্লিন, তার সেলফ রেগুলেটিং বিহেভিয়ার। প্রিজনে যারা থাকে তারা যেমন কারোর কন্ট্রোলে থাকে, কারোর নজরদারির ওপর থাকে এবং তাদের ব্যবহার, তাদের ডিসিপ্লিন সেটা যেমন চেঞ্জ হয়ে যায়, সেই একই জিনিস এখানে বোঝাতে চাইছে। এটাকে ফুকো মডার্ন সার্ভিলিয়েন্সে এটা একটা মেটাফর হিসেবে ব্যবহার করছেন। হোয়াট ইজ মিন্ড বাই জেন্ডার পারফরমেন্স? এই জেন্ডার পারফরমেন্স কথাটা কে কয়েন করেছিল? জুডিথ বাটলার।
জেন্ডার পারফরমেন্স বলতে তিনি বোঝাতে চাইছেন দ্যাট জেন্ডার ইজ নট অ্যান ইনেট আইডেন্টিটি বাট অ্যান অনগোয়িং সেট অফ অ্যাকশনস বিহেভিয়ার্স অ্যান্ড রোলস পারফর্মড বেসড অন কালচারাল নর্মস ইট ইজ কনস্ট্রাক্টেড থ্রু রিপিটেড অ্যাক্টস রাদার দ্যান বিং বায়োলজিক্যালি ডিটারমিন্ড। বাটলার এটাই বলতে চাইছেন জেন্ডার কিন্তু ইনেট আইডেন্টিটি নয়, অর্থাৎ জন্মগত কোনো পরিচয় নয়, এটা হচ্ছে অনগোয়িং সেট অফ অ্যাকশনস বিহেভিয়ার অ্যান্ড রোলস পারফর্ম বেসড অন কালচারাল নর্মস। সোসাইটি ঠিক করে দেয় তুমি ছেলে না মেয়ে। জেন্ডার কিন্তু আইডেন্টিটি কারণ নয়, ইনেট আইডেন্টিটি। সেক্স তার ইনেট আইডেন্টিটি হতে পারে কিন্তু জেন্ডার নয়, কারণ সেক্স হচ্ছে বায়োলজিক্যাল আইডেন্টিটি আর জেন্ডার হচ্ছে সোশ্যাল আইডেন্টিটি। ডিফাইন অ্যান্ড্রোজিনি। এই অ্যান্ড্রোজিনি কোয়েশ্চেনটা 2023-এ এসেছিলো, তাই আমি এখানে আর অ্যান্সারটা লিখিনি। তোমরা 2023-এর ভিডিওটা দেখে এই অ্যান্সারটা লিখে নিও। এই টার্মটা কে কয়েন করেছিল না ভার্জিনিয়া উলফ। হোয়াট ইজ ইডিপাস কমপ্লেক্স? তোমরা কিন্তু সেই ফার্স্ট সেমিস্টারে ইডিপাস গল্পটা পড়েছিলে সোফোক্লিসের, সেইখান থেকেই কিন্তু এই প্রশ্নটা যে ইডিপাস কমপ্লেক্স বলতে কী বোঝানো হয়েছে। তো সিগমন্ড ফ্রয়েড, ইডিপাস কমপ্লেক্স ইজ এ psychoanalytic theory where a child, usually a boy, feels a subconscious sexual desire for the opposite sex parent and jealousy toward the same sex parent. It is a key stage in psychosexual development according to Freud. এটা শুনে তোমাদের প্রত্যেকেরই সেই গল্পটা মনে পড়ছে যেখানে ইডিপাস আনকনসাসলি তার বাবাকে হত্যা করে মাকে বিয়ে করেছিল। সে জানতও না যে না সেটা তার মা। এই যে অপর সেক্সের প্রতি একটা অ্যাট্রাকশন, এটা এখানে বলতে চেয়েছে, একটা জেলাসি, সেটা সেম সেক্স প্যারেন্টও হতে পারে আবার অপোজিট সেক্স প্যারেন্টও হতে পারে। এটাকেই সিগমন্ড ফ্রয়েড বলেছেন ইডিপাস কমপ্লেক্স। নেক্সট দেখো, হোয়াট ডাজ প্যালিম্পসেস্ট মিন ইন ফেমিনিস্ট থিওরি? In feminist criticism, a palimpsest metaphorically describes a text or identity where traces of earlier writings, meanings, histories, roles, remain beneath the surface. It symbolizes the layers of female experience suppressed by patriarchal structures but still visible and recoverable. Next question, what is negrophobia? Negrophobia is an irrational fear or hatred of black people or black culture. It manifests in racism, discrimination, and systemic marginalization. The term critiques the socio-psychological roots of anti-blackness in both colonial and post-colonial context. অর্থাৎ নেগ্রোফোবিয়া হচ্ছে ব্ল্যাক পিপল অর ব্ল্যাক কালচারের প্রতি যে একটা ভয় বা একটা ঘৃণা, সেটা হচ্ছে নেগ্রোফোবিয়া। এই নেগ্রোফোবিয়াটা কলোনিয়াল আর পোস্ট কলোনিয়াল দুটো কনটেক্সটেই কিন্তু ব্যবহার করা যায় অ্যান্টি ব্ল্যাকনেস হিসেবে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু ভাবা ইজ মিমিক্রি? হোমিকে ভাবার কথা তোমাদেরকে আমি আগের ভিডিওটাতে বলেছিলাম। তিনি প্রধানত মিমিক্রি, ইনবিটুইননেস, হাইব্রিডিটি, ডিফারেন্স, অ্যাম্বিভ্যালেন্স, থার্ড স্পেস, এই টার্মগুলো তিনিই প্রথম কয়েন করেছিলেন। ফুকো বলেছিলেন হিস্ট্রি ডাজ নট গো স্ট্রেট, ইট ডিসকার্সিভ, অর্থাৎ হিস্ট্রি কিন্তু সোজাসুজি কলোনাইজার থেকে কলোনাইজড সোজাসুজি সোজা পথে চলে এসছে সেটা কিন্তু নয়। দুটোর মিক্সচারে যেটা গঠিত, মাঝখানে যেটা হাইব্রিড জায়গা অর্থাৎ থার্ড স্পেস, যেটা কলোনাইজারদের থেকে খানিকটা নেওয়া আবার যারা কলোনাইজড তাদের থেকে খানিকটা নেওয়া, অর্থাৎ সেখানে দুটো কালচারই মিক্সড আছে। Bhabha's concept of mimicry in post-colonial theory refers to the colonized subject's imitation of the colonizer. However, this imitation is never perfect. It is almost the same but not quite. Mimicry destabilizes colonial authority by exposing its inconsistencies. কলোনাইজড পিপলরা কলোনাইজার্সদের থেকে যে সমস্ত সাবজেক্টগুলো ইমিটেশন করে সেটা কিন্তু পুরোপুরি সেম নয়, অলমোস্ট দ্য সেম বাট নট কোয়াইট। আমি আগের ভিডিওটাতে ভালোভাবে সেটা বলে দিয়েছি,
হাইব্রিড অঞ্চল কোনটা, ডিফারেন্স বা ইন বিটুইননেস বা থার্ড স্পেস হোমিকে ভাবার, কারণ তিনি একজন হচ্ছেন ডায়াসপোরিক রাইটার। হোয়াট ইজ ইম্পেরিয়ালিজম? Imperialism is the policy or ideology of extending a nation's power by territorial acquisition or political or economic dominance over other regions. It often involves colonization and control over indigenous populations for the benefit of the imperial power. এটা হচ্ছে কোনো একটা রিজিয়নের ওপর ডমিনেন্স করা এবং তাদের ওপর কন্ট্রোল রাখা, তাদেরকে কলোনাইজড করে নেওয়া। এখানে শুধুমাত্র বেনিফিট হচ্ছে পাওয়ার, শুধুমাত্র পাওয়ার পাওয়ার জন্য আলাদা রিজিয়নের ওপর কন্ট্রোল রাখা। সেখানে কন্ট্রোল রাখা মানেই হচ্ছে সেখানে থাকা সমস্ত মানুষজনের ওপর কন্ট্রোল রাখা, তাদেরকে কলোনাইজড করে নেওয়া। হোয়াট আর দ্য সেলফ অ্যান্ড দ্য আদার ইন সাইডস নোশন অফ ওরিয়েন্টালিজম? ওরিয়েন্টালিজম কার লেখা না? এডওয়ার্ড সাইডের লেখা। সেখানে তিনি আদার এই টার্মটা কয়েন করেছিলেন। ইন এডওয়ার্ড সাইডস ওরিয়েন্টালিজম, দ্য সেলফ রেফার্স টু দ্য ওয়েস্ট or the colonizer and the other refers to the east or the colonized. The west constructs the east as exotic, backward and inferior to justify domination. This binary helps maintain power dynamics and cultural hegemony. সেলফ বলতে তিনি ওয়েস্ট অর্থাৎ কলোনাইজারদেরকে বুঝিয়েছেন, আর আদার বলতে কলোনাইজড যে সমস্ত পিপল বা যে সমস্ত রিজিয়ন ইস্টে, আর ওয়েস্ট কনস্ট্রাক্ট করছে দ্য ইস্ট অ্যাজ এক্সটিক, ব্যাকওয়ার্ড। সেই ওয়েস্টই কিন্তু ইস্টদেরকে পিছিয়ে, বা তারা ভাবছে যে ইস্টে যারা থাকে তারা হচ্ছে ইনফিরিয়ার, ব্যাকওয়ার্ড, তাদেরকে ডমিনেট করা যায়। এই যে বায়ানারি একটা পাওয়ার মেনটেন, ডায়নামিক অর কালচারাল হেজেমনি, এটাই এডওয়ার্ড সাইড তার ওরিয়েন্টালিজমে সেলফ আর আদার বলতে কি বুঝিয়েছেন বলেছেন সেটা। ওরিয়েন্টালিজম বলতে গিয়ে এডওয়ার্ড সাইড বলছেন, ওরিয়েন্টালিজম ইজ এ স্টাইল অফ থিঙ্কিং, এ ফর্ম অফ রিপ্রেজেন্টেশন দ্যাট ক্রিয়েটেড ওপিনিয়ন্স, আইডিয়াস অ্যান্ড ইমেজেস অফ দ্য নন ইউরোপিয়ান কালচার ইন রেসিয়ালাইজড ওয়েজ, সো দ্যাট the East was always constructed negatively with Europe and it justified the colonial presence in the East. Orientalism হচ্ছে the discourse of discovery. When the Europeans discovered the East, the Orient was mysterious and demanded exploration and study, and text from the period showcase the adventurous European on the voyage of discovery. What is interpellation? Louis Althusser's concept of interpellation describes how individuals are held or recruited into ideology by social institutions like the state, education, or media. It's the process by which people recognize themselves as subjects within the dominant ideological framework. লুইস আলথুজারের আর একটা বিখ্যাত কনসেপ্ট হচ্ছে আইডিওলজি, যেখানে তিনি আইএসএ এবং আরএসএ এই দুটি কনসেপ্টকে তিনি বুঝিয়েছেন। আইডিওলজিতে দ্য সাবজেক্ট বিলিভ দ্যাট হি অর সি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট বিং অ্যান্ড নট এ সাবজেক্ট অ্যাট অল কন্ট্রোলড বাই আউটসাইড ফোর্সেস। এখানে একজন সাবজেক্ট, সে হি অথবা সি যে কেউই হোক না কেন, সে নিজেকে একজন ইন্ডিপেন্ডেন্ট বিং হিসেবে মনে করে, সে কারোর কন্ট্রোলে থাকে না বা তাকে কোনো বাইরের ফোর্সও কন্ট্রোল করতে পারে না। হোয়াট ইজ ফ্যালোগোসেন্ট্রিজম? The primary origin of the word lies in Freud. Later, Derrida accuses Lacan of being phallogocentric, for he presented the phallus as the source and origin of the language. Phallogocentrism combines phallus, symbol of male power, and logocentrism, focus on reason or central truth. Coined by Derrida and critiqued in feminist theory, it refers to the privileging of masculine logic and presence in Western thought, marginalizing feminine modes of meaning and being.
ফ্যালাস মানে হচ্ছে মেল সেক্সুয়াল অর্গ্যান, আর এটাই দেরিদা ক্রিটিসাইজ করেছিলেন ফেমিনিস্ট থিওরিতে। তিনি তার থিওরিতে এটাই বলেছিলেন যে এটা ম্যাসকুলিন লজিক অ্যান্ড প্রেজেন্স ইন ওয়েস্টার্ন থট, এটা ওয়েস্টার্ন থটের প্রকাশ করছে এবং উইমেনদেরকে মার্জিনালাইজড করা হচ্ছে। গিভ দ্য ইটিমোলজি অফ ডায়াসপোরা। ডায়াসপোরা শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ কোথা থেকে এসছে এবং সেই শব্দটার পিছনের ব্যাকগ্রাউন্ডটা কি সেই সম্পর্কে এখানে লিখতে বলেছে। The word diaspora originates from the Greek word diaspora, which means dispersion or scattering. এটার ব্রেকডাউন করলে এখানে গ্রিক প্রিফিক্স আছে ডায়া, মিন্স থ্রু অর অ্যাক্রস, আর এখানে ভার্ব হচ্ছে স্পেরিয়ন, মিন্স টু সো অর টু স্ক্যাটার। এটাকে যদি অন্যভাবে আর একটু ডিটেলসে দেখি তাহলে ইট ইনিশিয়ালি ডিসক্রাইব দ্য জিউইশ এক্সাইল অ্যান্ড লেটার broadened to refer to any people dispersed from their homeland, often retaining cultural, emotional, or political ties to their place of origin. আগে এটা জুইসদের এক্সাইল হলে তখন এই শব্দটা ব্যবহার করা হতো, কিন্তু এখন এটা যে কোনো পিপলের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। 2022 সালেটা তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল, বাকিগুলো আমরা এক এক করে কমপ্লিট করে ফেলবো। তোমরা শুধু এগুলো অ্যান্সারগুলো লিখে নাও, আর তোমাদের কাছে যা নোটস আছে এবং টেক্সট আছে সেগুলো ভালো করে পড়ো।